স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো আমরা দেখি তার মধ্যে থেকে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু খবরের শিরোনামগুলো আমরা সংগ্রহ করি এবং সেই সমস্ত খবরের পেছনে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং একই সঙ্গে অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত গভীরে ঢোকেন, খবরের বিশ্লেষণগুলো আমাদেরকে জানান এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ এবং একই সঙ্গে তিনি পার্বত্য নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেহেদী হাসান পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পর আপনার সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে এবং যখন হয় তখন আসলে অনেকগুলো বিষয় নিয়ে একটা গভীর বিশ্লেষণ জানার সুযোগ হয়। তো আশা করি আজকে যে সমস্ত বিষয়গুলো আছে ঘন্টা দুয়েক খুব চমৎকার আলোচনা হবে আমাদের। আমরা দর্শক আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং বলে রাখি আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও সেই গুরুত্বপূর্ণ মূল্যবান পরামর্শ এবং পর্যবেক্ষণগুলো বা বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান হওয়ার খবরটা তো শিরোনামে রয়েছে, এই ফাঁকে আরও কিছু খবরও আমরা ধাপে ধাপে আলাপের মধ্যে আনতে চাই। যেমন নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগ দেদারসে হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় নির্বিকার, অর্থাৎ শিক্ষকদের একটা সার্টিফিকেট থাকে আমরা জানি, নিবন্ধন সার্টিফিকেট, সেটা ছাড়াই আসলে শিক্ষক নিয়োগ হয়েছে এবং একই দিনে আজকে যখন নিবন্ধন পরীক্ষা হচ্ছে তখন আসলে প্রায় 59 জনকে 61 জেলার মতো আটক করা হচ্ছে। 49 জনকে ডিভাইস ব্যবহার করে নকল পরীক্ষা দিচ্ছিলেন, মানে যারা আসলে নকল করে পাশ হচ্ছিলেন তারাই পরবর্তী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। কী ধরনের শঙ্কা তৈরি করলে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবে এবং বলে রাখি দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ASM আমানুল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন পাবনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই যুক্ত হয়ে গেছেন পাবনা 1 আসন থেকে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। তারেক রহমান বিএনপির এখন চেয়ারম্যান, 17 বছর পর দেশে ফিরলেন এবং আমরা দেখলাম 2 সপ্তাহের মধ্যে মাকে হারালেন। একটা বড় শূন্যতা তৈরি হলো, দেশ অভিভাবক হারালো। আমরা দেখলাম নজিরবিহীন মানুষের সমাবেশ হলো বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানো। সেদিনই বোঝা গিয়েছিল যে আসলে বাংলাদেশের মানুষ ভীষণ রকমের আবেগপ্রবণ, সেই আবেগ দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বেগম খালেদা জিয়াকে। কী হবে আসলে এই পথটা, এবং আজকে তার উত্তর মিলল। তারেক রহমান তিনি আসলে 4র্থ চেয়ারম্যান হিসেবে বিএনপির হাল ধরলেন। সামনে নির্বাচন, দলের অনেক বড় দায়িত্ব, কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে এবং 71 টিভির দর্শক যারা দেখছেন। প্রথমত আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির মানে অ্যাক্টিং চেয়ারপারসন থেকে প্রকৃত বা চেয়ারম্যান বা চেয়ারপারসন হওয়ার জন্য, এবং সেই সাথে বিএনপির যারা মানে অসংখ্য নেতাকর্মী যারা দীর্ঘদিন এই প্রতীক্ষায় ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হবেন এটা একটা মানে মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বা বিএনপির কর্মীদের কাছে প্রত্যাশিতই ছিল। 1965 সালের 20 নভেম্বর তার জন্ম, সেই হিসাবে তিনি 60 বছর প্রায় 1.5 মাস বয়সে তিনি বিএনপির মানে চেয়ারম্যান হলেন। এর বাইরে তিনি 2001 সালের নির্বাচনে তিনি বিএনপির রাজনীতিতে মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং আপনার মনে থাকবে সে সময় সাবাস বাংলাদেশ নামক একটা অনুষ্ঠান তিনি তার নেতৃত্বে হয়েছিল, যেটা নির্বাচনে ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন। তারপরেই মূলত তিনি বিএনপির রাজনীতিতে আসেন এবং সেই সময়ে তিনি 2002 সালে বিএনপির সিনিয়র মানে যুগ্ম মহাসচিব হন এবং তার নেতৃত্বে হাওয়া ভবনে বিএনপির একটি রাজনৈতিক কার্যালয় গড়ে ওঠে। আমার নিজের সুযোগ হয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার এবং দেখার। আমি দেখেছি বাংলাদেশের রাজনীতিটাকে প্রথম ডিজিটাল করার এই প্রক্রিয়াটা উনি শুরু করেছিলেন এবং প্রকৃত রাজনীতি একটা রাজনৈতিক দলের একটা গবেষণা সেন্টার যে কিভাবে হয় আমি সেটা হাওয়া ভবনে দেখেছি। যদিও দুর্ভাগ্যজনক খুব পরিকল্পিতভাবে এই হাওয়া ভবনকে একটা ভিন্নভাবে আমাদের তৎকালীন মিডিয়া এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের একটা জায়গা থেকে চিত্রিত করা হয়েছে, কিন্তু আমি নিজে ঘুরে দেখেছি সেখানে সেরকম কোনো কিছুই ছিল না। প্রকৃতপক্ষে একটি গবেষণামূলক একটা অফিস ছিল সেটা। এরপরে পরবর্তীকালে তিনি 2007 সালে মানে দলের ভাইস চেয়ারম্যান হন এবং 2018 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে কারাগারে যান, তারপরে তিনি ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারপারসন হন এবং এই যে আজকে দিনে
2026 সালের 9 তারিখে তিনি চেয়ারম্যান হলেন। দেখেন, প্রথমত হলো যে মানে বেগম খালেদা জিয়া মানে ইয়েতে যাওয়ার পরে, জেলখানায় যাওয়ার পর থেকে বেসিক্যালি এই দলটাকে নেতৃত্ব তারেক রহমানই দিচ্ছিলেন। এবং প্রবাসে বসে একটা মানুষ শেখ হাসিনার মানে তার ফ্যাসিবাদ কায়েমে তার অসংখ্য সফলতা আছে, কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা, তিনি বিএনপিকে ভাঙতে পারেন নাই। এই যে তিনি বিএনপিকে ভাঙতে পারেন নাই, এটার একমাত্র কারণ তারেক রহমানের নেতৃত্বের দক্ষতা এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার নিরঙ্কুশ জনপ্রিয়তা। এটাই কিন্তু আমি শুধু আপনার কাছে ঠিক এই সামনের নির্বাচনের যে প্রেক্ষাপট, জি, এই প্রেক্ষাপট বিবেচনা একটু জানতে চাই, তারেক রহমানের এই মুহূর্তে পুরোপুরি চেয়ারম্যানের দায়িত্বটা কি ধরনের প্রভাব ফেলতে পারে আসলে নেতাকর্মীদের? তো আমি একটু আসি। দেখেন, তারেক রহমান এটা থেকে বোঝা যাবে। এবং এর পরে যখন তারেক রহমান দেশে আসলেন, দেখেন উনি তার বক্তব্য একটা সময় নিষিদ্ধ ছিল, কিন্তু তার পরবর্তীকালে তিনি যখন টেলিকনফারেন্স মানে আগস্টের পর থেকে শুরু করলেন, তার বক্তব্য ছিল অসম্ভব পরিশীলিত বক্তব্য। কোনো একটা বক্তব্য থেকে একটা লাইন তার প্রতিপক্ষ কখনো বের করতে পারে নাই যেটাকে টুইস্ট করা যায়। এবং তিনি যখন দেশের মাটিতে পা রাখলেন, তিনি তার জুতো খুলে তিনি মাটিতে এবং হাত মাটি তুলে নিলেন। এবং এই যে দেশের প্রতি তার যে ভালোবাসা, এবং তার রাজনীতির প্রধান বিষয়টা কি, সবার আগে বাংলাদেশ, যেটা তার বাবা বলেছিলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তার মা বলেছিলেন বাংলাদেশই আমার শেষ ঠিকানা, সেটা একই কথা তিনি তার ভাষায় বললেন, প্রথম বাংলাদেশ সবার আগে বাংলাদেশ। এই যে সবার আগে বাংলাদেশ, এর মধ্যেই কিন্তু তার রাজনৈতিক দর্শন এবং বিএনপির রাজনীতিটা খুঁজে পাওয়া যায়। আপনি যে প্রশ্নটা করলেন যে এটার প্রভাবটা কি পড়তে পারে, দেখেন যে কোনোভাবেই হোক, যেহেতু অ্যাক্টিং একজন চেয়ারম্যান ছিলেন বেগম খালেদা জিয়া, এখন পুরো বিএনপিটা তার নিয়ন্ত্রণে, তার কথা এবং তার মানে নেতাকর্মীদের মধ্যে তার মানে প্রতিদ্বন্দ্বিতা বা তার কাছ মানে এ নিয়ে কোনো সংশয় নাই তাকে নিয়ে, যার ফলে বিএনপি একটা ইউনাইটেড পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে বিএনপি 6টা রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল, এবং এখানে আওয়ামী লীগ ছিল, এখানে ন্যাপ ছিল, এখানে বামপন্থী ছিল, এখানে মুসলিম লীগ ছিল, নানা রাজনৈতিক দল ছিল। এই দলের নেতারা যখন যে দায়িত্ব পেয়েছে, সে তার পুরনো রাজনীতির দিকে টানার চেষ্টা করেছে। এখন তারেক রহমান যখন এই দলের নেতৃত্বের হালটা ধরেছেন এবং তিনিই প্রধান হয়েছেন, এখন এই দলটা প্রকৃত বিএনপির রাজনীতিতে ফিরে আসবে এবং প্রকৃত বিএনপির রাজনীতির জায়গায় দাঁড়াতে পারবে। এই জায়গাতে কেউ টেনে এটাকে ডানে, কেউ টেনে এটাকে বামে। বিএনপি যেটা বলে যে বামের ডানে, ডানের বামে, মানে উদার গণতান্ত্রিক রাজনীতি বা ধর্মীয় জাতীয়তাবাদ যেটাকে বলে, সেই জায়গাটাতে এই দলটা প্রতিষ্ঠিত হবে। এবং এই রাজনীতিটা আবার বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দ। বাংলাদেশের মানুষ যেমন খুব বাম পছন্দ করে না, আবার ধর্মীয় উগ্রবাদও পছন্দ করে না, বাংলাদেশের মানুষের যে উদার রাজনীতিটা পছন্দ করে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেই জায়গাটাতে যদি তারেক রহমান নিজেকে দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু সেটার একটা মানে সুফল বিএনপি আগামী নির্বাচনে ভোগ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আমি 1 মিনিট একটা বিরতিতে যাব, কারণ বিরতি থেকে ফিরে এসে আরও বেশ কিছু বিষয় হাতে রয়েছে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং যারা অনলাইনে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ফিরছি একটু পর। দর্শক, আপনারা আছেন 71 জানুয়ারি, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ডক্টর এস.এম. আমানুল্লাহ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, একেবারে শুরু থেকে আপনি আমাদের সঙ্গে আছেন। একটা বিষয় নিয়ে তো আলাপ করব আমরা, যেখানে নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগ দেদারসে হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেখানে নির্বিকার রয়েছে, কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা নিয়ে একটু পরে আসবো। তার আগে আপনার কাছে আপনি আপনার শিক্ষাগত যে অভিজ্ঞতা এবং একই সঙ্গে দেশের যে বাস্তবতা, দুটো একত্রে একটু বলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্বে এখন তারেক রহমান, এবং এমন একটা সময় তিনি দায়িত্ব নিলেন যখন দুটো বড় জিনিস সামনে, প্রথমত একটা ঐতিহাসিক নির্বাচন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে দলীয় শৃঙ্খলা ঠিকঠাকভাবে যেন থাকে। দুটো জিনিস একসাথেই তারেক রহমানকে সামলাতে হবে। কি ধরনের চ্যালেঞ্জ আসলে আপনি দেখছেন? তো আপনার অনেক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। চ্যালেঞ্জ তো আপনার অনেক আছে। আপনার একটা চ্যালেঞ্জ হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোন রকম থাকে, আমাদের সহিংস হয়ে ওঠার সম্ভাবনা আছে। কারণ এখানে
জনাব তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথেই আপনার আমাদের এখানে যে একটা অস্থিতিশীল অবস্থা ছিল রাজনীতিতে, যে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, সেটা অনেকটাই দূর হয়েছে। আমরা তো খুব চিন্তার ভিতরে পড়ে গিয়েছিলাম যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সভরেন্টি নিয়ে। কিন্তু এই পরিবারটা আপনারা লক্ষ্য করে দেখেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবা ধূমকেতুর মতো উদয় হয়েছিলেন। 90-এর গণ অভ্যুত্থানে আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অবদান এবং গত 16-17 বছরে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তার যে অবদান, এবং জনাব তারেক রহমান নির্বাসিত জীবন থেকে দেশে আসার পরে আপনার যে পরিমাণ আপনার একটা অনিশ্চয়তার অবস্থা ছিল, সেই অনিশ্চয়তার অবস্থা কিছুটা কেটে গিয়েছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা কিছুটা কেটেছে। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে, যারা সমাজে সবসময় যে ভালো মানুষরাই বসবাস করে তা তো না। সমাজের ভিতরে সমস্ত একটা কমপ্লেক্স ডিসকোর্স, এখানে বিভিন্ন ধরনের অপশক্তিরাও কাজ করে, এখানে বিভিন্ন ধরনের ডিপ স্টেট কাজ করে, এবং কারো কারো অনেকটাই অখুশি হয়েছেন। তারা অনেকেই মনে করেছিলেন যে নির্বাচন হলে পরে সবাই, স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলই মনে করতে পারে আমি ক্ষমতায় যাব, কিন্তু অনেকেরই আশা ভঙ্গ হয়েছে বলে মনে হচ্ছে। তো সব মিলিয়ে তারপর যারা জেল থেকে পালিয়েছিল 24-এর গণ অভ্যুত্থানের সময়, প্রচুর পরিমাণে আর্মস বের হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু এখনো খুব ভালোভাবে উদ্ধার হয় নাই। এবং একটা বিশাল গ্রুপ এখানে কিন্তু কাজ করে অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিজের সাথে জড়িত। এই সমস্তগুলোকে একত্রে করে আপনার একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, এখন পর্যন্ত ইসি যে কাজগুলো করছেন তাতে তাদেরকে আমরা ধন্যবাদ দিতে পারি। তারা কাজগুলো ভালোই করছেন, কিন্তু আরো শক্ত হতে হবে এবং আপনাকে ভিজিবল হতে হবে। এখন তো অস্ত্র উদ্ধারের যে প্রক্রিয়া চলছে, সেটাকে আরো প্রচুর পরিমাণে আপনার বাড়াতে হবে। এই সব জিনিসগুলো যদি আপনার শক্তভাবে ডিল করা যায়, তাহলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি। তবে যেহেতু একটা নির্বাচনের জন্য একটা জাতি 15-16 বছর ধরে অপেক্ষা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশীয় সুশীল সমাজ সবাই অপেক্ষা করছে, এরকম একটা সময়ে আপনার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ওই যে হবে, অনেকেই ধারণা করছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলা একত্রিত হয়ে তারা নিজেরা নির্বাচন করতে চাচ্ছে কিনা। আমরা সেটা মনে করছি না। এই আমি দামির নির্বাচন বুঝতে পারছি, একদম স্পষ্ট করে বলেছেন। আমি ব্যারিস্টার ডক্টর নজিব মোহাম্মদ আপনার কাছে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ শুরু থেকে আপনি আছেন এবং আপনার কাছে আরও কিছু বিষয় নিয়ে হাজির হব, এই কারণে আসলে সেই তথ্যগুলো সংগ্রহ করছি। নিশ্চয়ই আপনি আছেন আমাদের সঙ্গে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং মেহেদী হাসান পলাশ, আপনি যদি আজিজুল বারী হেলালকে কিছু জানতে চান। জনাব হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হেলাল ভাই, এই যে এবারে যে তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন উনি পূর্ণ চেয়ারম্যান হলেন, আপনি দলের একজন নেতা, আপনার ভিতরে কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন, কি পার্থক্য ফিল করছেন ব্যক্তি আপনি? আমি দেখছি এইভাবে যে আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, এখন উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন স্ট্যান্ডিং কমিটির আপনার গঠনতন্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং গঠনতন্ত্র অনুযায়ী। এবং আগে ওনাকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতাম, এখন আমরা তাকে চেয়ারম্যানই বলবো। এবং চেয়ারম্যান হওয়ার ফলে যে উনি বাড়তি সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে এমন কিছু না, কারণ কি দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ ছিলেন, এই অবস্থায়ও তিনি দল চালিয়েছেন, আপনার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, যেমন 24-এর গণ অভ্যুত্থানের অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এখন তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়ার ফলে এখন আমাদের দলের সামনে যে নির্বাচন, এই নির্বাচনটাকে তাকে মোকাবেলা করতে হবে। দলের সমস্ত মানুষ যদিও আমরা ঐক্যবদ্ধ, এবং নির্বাচনকে একটা আনসার্টেন করার যে পরিবেশ চলছে, ঢাকা শহরকে যে আতঙ্কগ্রস্ত করার পরিবেশ চলছে, এইগুলো তো উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও এইগুলো মোকাবেলা করতেন বা করতেন, অর্থাৎ চেয়ারম্যান হওয়ার পরে এটা আর কি
মানে বেশি ভালো হচ্ছে বা বেশি মানে আর কি ধরনের প্রভাব পড়ছে মানে হ্যাঁ, উনি আমি- কি চেয়ারম্যান প্রভাব হওয়ার এই- ফলে যে এটা- পরিবেশ পরিবর্তন হবে তা কিছু না, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন, হ্যাঁ। এই ভারপ্রাপ্ত জায়গা চেয়ারম্যান হলেন, এটাই পার্থক্য। আচ্ছা, আর আজিজুল ভাই হেলাল, যেহেতু উনি একটা বিষয় একটু দীর্ঘদিন ধরে বলবেন দল জনাব। চালিয়ে আসছেন। জি, জনাব আজিজুল ভাই হেলাল, একটা বিষয় একটু বলবেন। মানে আমরা দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক নির্বাচনের কথা যখন বারবার বলা হচ্ছে এবং বিএনপি যেটা একটা দীর্ঘ সময় নানামুখী আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি এখন কমিশন নিয়ে রেখেছে। এর মাঝখানে নতুন একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বারবার করে বলছে যেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি আপনারা সবাই তাদের পক্ষে হয়ে কাজ করুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র হিসেবে অনেকে দাঁড়াচ্ছেন। ইতোমধ্যেই 9 জনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হয়েছে, কিন্তু থামছে না এটা। চেয়ারম্যান তারেক রহমানের জন্য এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে আসলে, দলীয় শৃঙ্খলা রক্ষা, স্বতন্ত্র প্রার্থীদেরকে আসলে সেভাবে বোঝানো, কি বলবেন? দেখেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কিন্তু এখনো যায়নি, জি। আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ বিএনপির 300 আসনে প্রায় 900 প্রার্থী, 1000-এর মতো প্রার্থী যোগ্যতম প্রার্থী, তাদের মধ্যে থেকে একজনকে বেছে বের করা খুবই কঠিন ব্যাপার। তারপরে আবার আমাদের সাথে শরিক দলগুলো যোগ হয়েছে। সুতরাং এখানে কেউ কেউ আপনার নিজের জনপ্রিয় নেতা বিধায় তারা সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, পার্টিতে অনেকের উপর ব্যবস্থা নিয়েছেন এবং অনেকে এখনো আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছেন, তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়নি। জি। কিন্তু আমরা শেষ দেখব যে চূড়ান্ত যে মনোনয়ন প্রত্যাহার যেদিন হবে জি। সেই পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি শেষ পর্যন্ত আমাদের শরিক দলগুলোর সাথে মিলে আমাদের ঐক্যবদ্ধ একটি প্যানেল হবে। আর তারপরও যদি কেউ কেউ আপনার দলের এই সিদ্ধান্তের বাইরে যায়, যেতেই পারে, এটা আপনার একটা গণমানুষের দল এবং সবার স্বাতন্ত্র একটা পরিচয়, স্বাতন্ত্র একটা চিন্তা ভাবনা আছে, তাদেরকে উপর আমরা দলীয় ব্যবস্থা দিব। হেলাল ভাই, আমি যদি এভাবে আপনাকে বলি, দলীয় ব্যবস্থা তো একটা কঠোরতার একটা ব্যাপার, কিন্তু এই লোকগুলো আপনি আমার থেকে হয়তো আরো ভালো জানবেন যে বিএনপির 300 আসনে প্রত্যেকটা আসনে অন্তত 5 থেকে 6 জন করে লোক আছে যারা সমকক্ষ এবং নির্বাচিত হয়ে আসার মতো, এবং এই লোকগুলো প্রত্যেকেই কিন্তু 17 বছর তারা লড়াই সংগ্রাম করেছে, তারা জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে, তারা মানে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছে, তারা কষ্ট স্বীকার করেছে এবং প্রলোভনের মুখেও তারা কিন্তু দল ত্যাগ করেনি। আজকে যখন তারা এই জায়গায় দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা যেভাবে অতীতের নির্বাচনগুলো দেখেছি যে নির্বাচনের সময় যারা নমিনেশন নিত সবাইকে মনোনয়ন বোর্ডে তাদেরকে ডাকা হতো এবং দলের চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির সদস্যরা সবাইকে বোঝাতো, বুঝিয়ে বলতো, তারপরে কাউকে হয়তো বলতো যে ঠিক আছে আপনাকে আমরা পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানের জন্য দেখছি, কাউকে হয়তো মেয়রের জন্য দেখছি, কাউকে সংরক্ষিত আসনের জন্য, কাউকে আপার হাউজের জন্য, কাউকে মহিলা আসনের জন্য, এইভাবে বুঝিয়ে তাদেরকে মানে নিরস্ত্র করা হতো। আবার অনেককে সিনিয়র নেতারা, ধরেন ম্যাডাম যখন ছিলেন, ম্যাডাম কাছে ডেকে যদি একটু গায়ে হাত দিয়ে কথা বলতেন, আজকে যেই নেতার কথাই মানে 17 বছর তারা এই দলের সাথে ছিল, আজকে যদি তারা তার সামনে এসে তার কষ্টটাও বলতে পারতো, ধরেন আবেগে কান্নাও করতে পারতো, কেঁদেও তো হালকা হয়ে তারা কিন্তু সরে যেতে পারতো। এই সুযোগটা না দিয়ে আপনারা এই যে আগেই সবাইকে চিঠি দিয়ে দিলেন, কেন এই সুযোগটা নিলেন না কেন? তাদেরও তো অনেক কষ্ট আছে, তাদেরও তো অনেক ত্যাগ আছে। জি, আজিজুল ভাই হেলাল। দেখুন আমাদের এই যে যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশন চেয়েছিল, তাদের সাথে কিন্তু আমাদের কয়েকবার বৈঠক হয়েছে, চেয়ারম্যানের সাথে জুম মিটিং হয়েছে, আমাদের প্রত্যেকটা বিভাগওয়ারি আপনার ক্যান্ডিডেটের সাথে কথা বলা হয়েছে এবং তাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে যাকে প্রার্থী দেওয়া হবে আপনারা সবাই মেনে নেবেন। এখন বলছেন যে তাকে বোঝানোর যে বিষয়টা, সেটা কিন্তু আমরা করেছি, এটা হয়তো আপনারা দেখেননি। সেটা তো জুমে, কিন্তু সামনে কথা বলা, তারেক রহমানের সামনে কথা বলা। উনি যখন আসলেন তখনও কিন্তু কথাবার্তা হয়েছে, অনেকের সাথে কথাবার্তা হয়েছে এবং অনেককেও পুরস্কৃত করা হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার রাজনীতি এবং আন্দোলন সংগ্রাম যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, নির্বাচনকে কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে দেখা হয় না। কারণ রাজনীতির সাথে আন্দোলন জড়িত, আন্দোলনে আমাদের আপনার শরিক অনেকগুলো দল রয়েছে। আবার আপনার আন্দোলনে একজন সংগ্রামী নেতা
তার পপুলারিটি, এই নির্বাচনটা কিন্তু পপুলারিটি একটা ইম্পর্টেন্ট। নির্বাচনে কিন্তু আপনার জোটের প্রার্থী তার সেটাও একটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্বাচনের যে রাজনীতি সেটা সাধারণ রাজনীতি বা আন্দোলন সংগ্রামের সাথে একটু ডিফারেন্ট হবে। বুঝতে পারছি। তার মানে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আজুল বারী হেলাল, যে প্রার্থিতা প্রত্যাহারের সময় তো এখনো শেষ হয়ে যায়নি, তার মানে হাতে কিছুদিন সময় আছে। বিএনপি বড় রাজনৈতিক দল এবং বড় বড় নেতা এখানে আছেন, অভিজ্ঞ নেতারা আছেন, নিশ্চয়ই তাদের দিক থেকে কোনো না কোনো কর্মকাণ্ড থাকবে যাতে করে দলীয় শৃঙ্খলাটা থাকে। সেগুলো নিয়ে ধাপে ধাপে হয়তো আলোচনারও সুযোগ হবে। আমি দুঃখ প্রকাশ করছি ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে একটা দীর্ঘ সময় আপনি আসলে অপেক্ষায় ছিলেন। একটু বলবেন আসলে পাবনার সবচেয়ে বড় খবর হচ্ছে পাবনা 1 এবং 2 দুটো আসনের নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। আপাতত শব্দটা প্রয়োগ করা হচ্ছে কারণ চূড়ান্ত অর্থে এটা মানে স্থগিত করা হয়নি। এখনো একটা রায়ের পর হয়তো এটা আবারও চালু হতে পারে। কিন্তু যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের ঠিক মাসখানেক আগে এরকম একটা গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, এর মধ্যে পাবনা 1-এ আপনি জামাতে ইসলামের মনোনীত একজন প্রার্থী, সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটু মিস ইনফরমেশন হয়ে গিয়েছে। জি। নির্বাচন কিন্তু স্থগিত করা হয়নি আপাতত নির্বাচন কমিশন যে এই সার্কুলারটা পরে জি আপনার কয়টার দিকে পাঠালো, এরা দুপুরের দিকে পাঠালো, 12:50 যেটা পাঠালো, সেখানে তারা বলছে প্রথমটা আমাদের হাতে আসছিল সকাল 10:40 বোধহয়। জি না, 10:40 যেটা বলেছে সেটা তারা পরে ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা জি 12:50 তারা যেটা বলেছে জি সব মিডিয়াকে পাঠিয়েছে, আপনাদেরও পাওয়ার কথা। জি এটার ক্রমিক নাম্বার 119 জি এবং এটা বাংলাদেশ নির্বাচন কমিশন তানভীর আতিক /আলী শফি 2024 12:50। মূল বার্তা সেখানে বলছে জি পাবনা 1 এবং পাবনা 2 আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। জি এই বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন। জি আসলে বিষয়টা যেটা হয়েছে, নির্বাচন কমিশন পাবনা 1 এবং পাবনা 2 এর সীমানা নির্ধারণ করে যে গেজেটে প্রকাশ করেছিল জি সেটাকে চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছিল। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যেটা আদেশ দিল যে নির্বাচন কমিশন যে ডিলিমিটেশনটা করেছিলেন সেটা জি। ঠিক না, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্যাজেট ঠিক করতে বলা হয়েছিল, গ্যাজেট জি। চেঞ্জ করতে বলা হয়েছিল। একদম সেটার আলো পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্যাজেটটা চেঞ্জ করেন। পরবর্তীতে যখন অ্যাপিলেট ডিভিশন আপনার নির্বাচন কমিশন যে চেঞ্জ করলেন হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, ওই গ্যাজেটটাকে স্টে করে তারা একটা স্টে অর্ডার দিয়েছে। এটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, আমি যতটুকু জানি, আমি তো আমার নির্বাচনী এলাকায় ব্যস্ত, জি। নির্বাচন কমিশন ওই রায়টা পাওয়ার অপেক্ষা করছে। রায় বলতে আদেশটা পাওয়ার অপেক্ষা করছে অ্যাপিলেট ডিভিশনের আদেশটা পেলে সেই আলোকে তারা হয়তো ব্যবস্থা নিবে। এক্ষেত্রে আবার আপনার ধরেন পূর্ণাঙ্গ রায় যখন হাইকোর্ট থেকে প্রকাশিত হবে, এটার আলোকে সিপি ফাইল হবে। সিপি ফাইল হলে এটা লিভ টু অ্যাপিল শুনানি হবে অ্যাপিলেট ডিভিশনে, পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানি হবে। সময়ের ব্যাপার আছে, কিন্তু অ্যাজ ইট স্ট্যান্ড নির্বাচনের কার্যক্রম কিন্তু স্থগিত হয়নি, নির্বাচনের কার্যক্রম কিন্তু চলছে। নির্বাচনের কার্যক্রম স্থগিত এখানে করা কোনোভাবে সমীচীন হবে বলে আমি মনে করি না। বুঝতে পারছি। হ্যাঁ, এবং যেই বিভ্রান্তিগুলো ছড়িয়েছে সেই বিভ্রান্তি হয়তো দূর হবে, কিন্তু যে সীমানা পুনর্নির্ধারণের বিষয় সেটা কি নিষ্পত্তি হয়েছে? না, নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি সেটা নিষ্পত্তি হয়নি। সেটি অ্যাপিলেট ডিভিশনে এখনো পেন্ডিং রয়েছে এবং ওইটার জন্য আমরা অপেক্ষা করছি, ওইটার ফলাফলের জন্য। কিন্তু নির্বাচনী যে প্রক্রিয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম আদাম, এটা আমি বলি, জি। আসলে আমাদের দেশের জনগণ তো দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। আমি নিজেও আমার জীবনে কোনোদিন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। জি তো এখন আপনার পরিস্থিতি যেটাই হোক, যদি হাইকোর্ট থেকে একেবারে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ না করেন, জি সেক্ষেত্রে ইলেকশন কমিশনের আমি মনে করি না কোনো মোরাল রাইট আছে যে ভোট কোনো একটা কেন্দ্রে কোনো একটা আসনের স্থগিত করে এটা জনগণের সাথে প্রতারণা সামিল হবে। কারণ এই সরকারকে যে 3টা ম্যান্ডেট দেওয়া হয়েছিল তার অন্যতম একটা ম্যান্ডেট ছিল নির্বাচন। জনগণকে যে কোনো ফর্মে আপনি যদি ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেন, এটা আমি মনে করি যে এটা এই গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনের যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে তার এখতিয়ার বহির্ভূত। ব্যারিস্টার নাজিব, আপনি খুব চমৎকার করে আপনার নির্বাচনী এলাকা এবং সীমানা পুনর্নির্ধারণ, ইসির ভূমিকা, আইনগত জটিলতা খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন। কিন্তু এই সমস্ত বিষয়ের ছাপিয়ে আমরা দেখতে পাচ্ছি গেল
3 সপ্তাহের বেশি সময় ধরে একটু শক্তভাবে জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, অব্যবস্থাপনা রয়েছে এবং একটি দলের দিকে প্রশাসন হেলে রয়েছে। এমনকি আপনাদের দিক থেকে আসলে দলীয় ট্যাগ দিয়ে বিভিন্ন এসপি যারা আছেন তাদের বদলির জন্য আপনারা আবেদনও করেছেন বা সেই আহ্বানও জানিয়েছেন। একটু বলবেন আসলে কোথায় কোন ধরনের গলদ আপনাদের চোখে পড়ছে যে কারণে ঠিক 1 মাস আগে এক তো পরিবর্তনের একটা দাবি আপনাদের দিক থেকে আসছে? ধন্যবাদ আপনাকে। কয়েকটি বিষয় আমরা বলছি। প্রথমত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আমরা একটা উন্নতি আশা করেছিলাম, দৃশ্যমান উন্নতি কিন্তু হয়নি। আপনি দেখেন হাদি হত্যাকাণ্ডের বিষয়টি অনেকদিন হয়ে গেল, দায় সারা গোছের একটি আমরা চার্জশিট দেখলাম, কিন্তু এটার কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং গতকালকে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য রাস্তার মধ্যে রাত্রেবেলা। সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম সেই লোমহর্ষক যে পালানোর দৃশ্যটা দেখছি। এটাতে কিন্তু জনমনে একটা ভীতির সঞ্চার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ কিন্তু অবাধে, এবং অস্ত্র উদ্ধারের বিষয়টাও আছে, অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিন্তু সেভাবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না আমরা। অনেক জনমনে ভীতি রয়েছে যে যদি এভাবে অস্ত্র উদ্ধার না হয়, এ ধরনের খুন খারাপি চলতে থাকে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকে, তাহলে অবাধে এবং নিরাপত্তার সাথে জনগণ ভোট কেন্দ্রে যেতে উৎসাহী হবে কিনা, এটা একটা বিষয় রয়েছে। এবং আমরা দেখলাম আমাদের সাথে যে গভর্নমেন্টের কথা হয়েছিল, রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথেও কথা হয়েছিল, ডিসি এসপি, ডিসিরা তো নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, তাদের বদলিটা হবে সবটাই লটারির মাধ্যমে। কিন্তু প্রথমেই কিন্তু আমরা দেখলাম যে 16 জন ডিসিকে বদলি করা হলো, তাদেরকে লটারির মাধ্যমে বদলি করা হলো না। তৎপরবর্তীতে সমস্ত ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট বদলিগুলো যেগুলো হয়েছে, কোনোটাতে কিন্তু আপনার ডিসিদেরকে লটারির মাধ্যমে বদলি করা হয়নি, এসপিদেরকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। এটা ঠিক, এক্ষেত্রে গভর্নমেন্ট তার কথা রেখেছেন। কিন্তু ডিসিদেরকে যাদেরকে দেখলাম আমরা যে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, তারা এই মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে একটি দলকে অনৈতিকভাবে সুবিধা দিলেন, এবং আমাদের প্রার্থী যারা আছেন তাদেরকে সিলি কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে। আমি 7 জন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মামলাগুলো আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এখানে ইসি না, আপনার রিটার্নিং কর্মকর্তারা, ডিসিরা, তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন এখানে। আমার কলিগ, আমাদের দলের নেতা হামিদুর রহমান আজাদ, তাকে ট্রাইব্যুনাল, সেই ফ্যাসিবাদী ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার দায়ে 3 মাসের সাজা দিয়েছিল 10 বছর আগে। তাকে সেই গ্রাউন্ডে বলা হয়েছে আরপিওর সাথে সাংঘর্ষিক হয়, আরপিওতে বিধিমালা অনুযায়ী তাকে তার মনোনয়নপত্র বাতিল করা হলো। আরপিওতে কি বলা হয়েছে? আরপিওতে বলা হয়েছে 2 বছরের সাজার কথা, আর বলা হয়েছে ট্রাইব্যুনালের সাজার কথা। ট্রাইব্যুনালের যেই সাজার কথা বলা হয়েছে সেটা হলো চার্জশিট হয়ে যদি ট্রায়ালের মাধ্যমে আমি আসলে মোটা থেকে আপনি শুরুর দিকে যে পয়েন্টগুলো বলেছেন সেগুলো সবটাই তো আমরা শুনলাম। এটা নিয়ে আমি একটা বিরতির পর ফিরে এসে শুরুতেই আজিজ বাড়ি হেলাল আপনার কাছে এবং ডক্টর আমানুল্লাহ আপনারও মন্তব্য জানার চেষ্টা করব যে একটা জাতীয় নির্বাচনের আগে আমরা পরিস্থিতি যতটা উত্তপ্ত হতে দেখি অতীত ইতিহাসে, এবার আসলে এত বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে সব দলের একটা অংশগ্রহণ আছে, তার আগ দিয়ে কি পরিবেশটা এতটাই খারাপ কিনা আপনাদের মূল্যায়ন একটু জানার চেষ্টা করব। একটা ছোট্ট বিরতি বা ফিরে এসে দর্শক আপনার আছেন ৭১ জানালে আরও একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ৭১ জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আরও একবার আমাদের অতিথির কাছে ফিরতে চাই। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন বেশ কিছু বিষয় আসলে তুলে ধরেছেন, যেই বিষয়গুলোর যুক্তি হিসেবে তুলে ধরে জামাত ইসলামের পক্ষ থেকে আসলে বারবার বলা হচ্ছে যে এখনও লেভেল প্লেইং ফিল্ডটা আসলে তৈরি হয়নি, সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি, এখনও কিছু বৈষম্য রয়েছে। আমি এর ব্যাখ্যাটা একটু আজিজ বাড়ি হেলাল আপনার কাছে জানার চেষ্টা করব যে আসলে বিএনপি কি ভাবছে। তবে তার আগে ছোট করে ডক্টর আমানুল্লাহ আপনি একটু বলবেন, এই যে লটারি প্রক্রিয়ার মাধ্যমে ডিসি এসপি নির্দিষ্ট করে দেয়া, এটা আসলে কতটা মানে যুক্তিযুক্ত বলবেন বা কতটা সময় উপযোগী, আপনার পর্যবেক্ষণটাকে একটু জানতে চাই। মানে আর কি কোনো প্রক্রিয়া নেই? কারণ একটু আগে আমরা মেহেদী হাসান পলাশের সঙ্গে কথা বলছিলাম, উনি খুব চমৎকার করে বলছিলেন এক একটা এলাকার তো এক একটা চ্যালেঞ্জ থাকে, এক একটা বাস্তবতা থাকে, এক একটা রিয়েলিটি থাকে। সেখানে আসলে লটারির মাধ্যমে আমরা ডিসি এসপি নিয়োগ দিয়ে আসলে ফলাফল পেতে পারি কিনা? ডক্টর এস এম আমানুল্লাহ। আমাদের এখানে গুড গভর্নেন্সটা এমনভাবে ভেঙে পড়েছিল এবং আমলাতন্ত্রটা এমনভাবে পলিটিসাইজ হয়েছে যে আমরা এই লটারি বলি বা আরো যত ধরনের পদ্ধতি আবিষ্কার করি না কেন, আপনার কাউকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। জামাত তো লটারির কথা বলছিল, লটারির মাধ্যমে তো অনেকগুলো জায়গাতে হয়েছে
এবং কোনো কোনো জায়গাতে লটারি ছাড়াও হয়েছে। এখন লটারির মাধ্যমে হওয়ার পরও যদি সেই ডিসিরা যদি আপনার এই পক্ষপাতিত্ব করে, ডিসিদেরটা লটারিতে হয়নি, ডিসিদেরটা লটারিতে তখন হয়নি। তখন আপনি কি করবেন? এসপিদেরকে লটারির মাধ্যমে হয়েছে, তখন আপনি কি করবেন? এখানে মূল বিষয়টা হলো আরপিও এবং আপনার নির্বাচন কমিশনের ভিজিলেন্স এবং লোকাল পলিটিক্স। পলিটিক্স তো একটা প্রসেসের মাধ্যমে যায়। জি, আপনি এই ডিসিএসপি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা কততম বিসিএস এর আপনারা দেখেন, এবং এই ডিসিএসপি কে যদি আপনি বলেন যে তারা বিএনপি করে বা তারা জামাত করে, আমরা তো সেরকম মনে করি না। আপনাকে নির্দিষ্ট একটা বাউন্ডারির ভিতরে চলতে হবে, এর বাইরে যদি যায় তাহলে ইসি সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা গ্রহণ করবে। আপনার যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে ইসির কাছে যাবেন, ইসিকে বলবেন যে এই ডিসি এই এসপি আমাদের বিপক্ষে কাজ করছে, তখন আপনি দেখবেন সেটা। ধারাবাহিকভাবে যদি আপনি বলেন 64টা জেলার ডিসি 64টা জেলার জনাব এসপি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে, বা ডক্টর করবে, আমানুল্লাহ, সে মনে করেন আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। আমি শেষ করি। আপনি যদি পারসেপশন মনে করেন, যে পারসেপশনের উপরে ভিত্তি করে তো একটা রাজনীতি হতে পারে না, যে কোনো রাজনৈতিক দলের একটা কমপ্লেইন থাকতে পারে, তো ইসিতে তো একটা সিস্টেম আছে, সেখানে যান, সেখানে গেলে পরে তারা সেটা যদি না শুনে তখন আপনারা সেটাকে নিয়ে আসবেন। আচ্ছা ব্যারিস্টার নাজিব, আপনি কি গিয়েছিলেন ইসির কাছে কি? বাংলাদেশ একটা নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে এত বছর পরে, এত রক্তের বিনিময়ে। সেই নির্বাচনী ট্রেনকে যদি আপনারা কেউ কোনো ধরনের অদূরদর্শিতার কারণে থামিয়ে দিতে চান অথবা কোনো ধরনের ঝামেলা করতে চান, রাষ্ট্রের অস্তিত্ব নিয়েই তো টান পড়তে পারে। সেই জিনিসটা আমাদের সবার মনে রাখা উচিত, রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোরও মনে রাখা উচিত, যারা কাজ করছেন এই এরিয়াতে তাদেরও মনে রাখা উচিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার আগে। হ্যাঁ ব্যারিস্টার ডক্টর নাজিব, একটা কথা বলি, আমি একটা কথা বলি রাকিব, শুনেন, আমি একটা কথা বলি। জি জি প্লিজ বলুন। যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আমি দামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, আর আপনার ওই যে প্রভাব বিস্তার করে নির্বাচন এত সহজ হবে না। এটা 2014 অথবা 2018 সাল না। এখানে এত ভিজিলেন্ট গ্রুপ আপনার দেশি বিদেশি সবাই আপনার এখানে কাজ করছে এবং করবে নির্বাচন উপলক্ষে। আপনি দেখবেন যে এটা এত সহজ ব্যাপার হবে না। অতএব আমরা সবাইকে রিকোয়েস্ট করব, স্পেসিফিক এলিগেশন যদি কারো বিরুদ্ধে থাকে সেটা আপনারা দেন, প্রশাসনকে ঢালাও ভাবে এটা করবেন না। এবং এটা তো সত্য যে ইসি আরো শক্ত ভূমিকা পালন করা উচিত, সেই জিনিসটা বলেন। কিন্তু কোন একটা রাজনৈতিক দলকে টার্গেট করে আপনি বলবেন যে পলিটিক্স তো, নির্বাচনটা তো আমাদের দেশে হয় টেম্পোর উপরে। টেম্পোতে তো এখন আছে যে বিএনপি এবং জামাত তারা ফাইটিং এ আছে, এবং তারা তো টেম্পোতে আছে, রাজনৈতিক মাঠে আছে, এবং তো তাদের পক্ষে তো কিছু লোক তো কাজ করবেই। এটা তো দুই পক্ষ থেকেই শোনা যায়। আমি একটা এখানে প্রশ্নটা রাখি। প্রশ্নটা হলো যে যেহেতু লটারির প্রশ্নটা আসছে, প্রশ্নটা আমার কাছে ব্যারিস্টার নাজিবের কাছে, সেটা হলো যেহেতু লটারির প্রশ্নটা আসছে, দেখেন এখন যারা ডিসি এবং এসপি এরা সবাই কিন্তু আপনাদের ভাষায় আপনারা বলতেন যে আওয়ামী লীগ আমলে ডিএনএ টেস্ট করে নিযুক্ত, কাজে তারা বিএনপি বা জামাত এটা হওয়ার কথা না। দ্বিতীয়ত হলো এটা সরকারি চাকরি, কিন্তু এটা জ্যাকপট, লটারি জ্যাকপট না। এখন বাংলাদেশের মানে জেলাগুলো, এক এক জেলার এক একটা বৈশিষ্ট্য আছে। কোনো জেলা বড়, কোনো জেলা ছোট, কোনো জেলা খুব বেশি সন্ত্রাস কবলিত, কোনো জেলাতে সন্ত্রাস কম। এখন লটারিতে এমন একজন দুর্বল কর্মকর্তা একটা বড় জেলাতে বা খুব শক্ত একটা সন্ত্রাস কবলিত জায়গায় গেল, তখন সে কি এটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? আবার দেখা গেল যেহেতু লটারির প্রশ্ন, দেখা গেল যে যার বিরুদ্ধে আমি যদি লজিক্যালি ধরে নিই যে মিস্টার এক্স, তাকে আমরা বিএনপি কর্মকর্তা হিসেবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু লটারিতে সে বিএনপির একটা আসনেই চলে গেল, অথবা একজনকে আমরা ধরে নিচ্ছি জামাতের মানে কর্মকর্তা বলে ধরে নিচ্ছি, যেহেতু লটারি এখানে হাত নাই, সে আবার ওই জামাতের আসনেই, ধরেন আপনার আসনেই একজন গেল যিনি জামাত হিসেবে চিহ্নিত। দলীয় ট্যাগ থাকলে কেন আর লটারি হবে? লটারিতে কিন্তু থাকবে না, এটা তো হতেই পারে। তো কাজে এইভাবে লটারি দিয়ে তখন তো আবার ওইটা নিয়ে আবার আরেক প্রশ্ন উঠবে। তো কাজে আমার কাছে মনে হয় যে এই লটারি বা এই ট্যাগের থেকে সরকার তো না, এখন নির্বাচন কমিশনের চেঞ্জের ইন্টেনশনটা কি? কারণ চিটাগাং হিল ট্র্যাক্স এক ধরনের এলাকা, এক একটা জায়গায় যার যেখানে ফিট করা দরকার তাকে সেখানে ফিট করছে কিনা। লটারি দিয়ে তো ওইটা আবার আরেক বিতর্ক তৈরি হবে। মেডিসিন পলাশ, আমি হাতে অনেকগুলো টপিক আছে, আমি ছোট করে ব্যারিস্টার নাজিব বলবেন, প্রশ্নটা করা হয়েছে, আমাকে উত্তর দিতে দেন। হ্যাঁ, আমি এটার সাথে একটু যুক্ত করে দেবেন। সেটা হচ্ছে এখন পর্যন্ত জামাত ইসলামীর সঙ্গে
ইলেকশন কমিশনের যতবার কথা হয়েছে বিষয়গুলো নিয়ে জামাত ইসলামী তাদের উদ্বেগগুলো কতটা প্রকাশ করতে পেরেছে এবং ইসি আসলে আপনাদের কতটা আশাবাদ দিয়েছে? জি জি, না, যেটা বললেন আপনার ডিসিদের নিয়োগের বিষয়টা, আপনি এসপিদের নিয়োগও তো সেভাবেই করেছেন, লটারিতে করেছেন। তো একই ক্ষেত্রে আপনার যদি এসপিদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো এসপিদের, সেক্ষেত্রে আপনি লটারি করতে পারলেন। ডিসিদের ক্ষেত্রে লটারি করা উচিত ছিল। ডিসিদের ক্ষেত্রে যদি আপনি বলতেনই প্রথমে যে না আমরা লটারি করবো না, তাহলে তো এই প্রশ্নটা আসতো না। জি দ্বিতীয় কথা হলো, আপনি বলছেন যে এটা নির্বাচন কমিশন করেছে। না, নির্বাচন কমিশন এই নিয়োগটা দেয়নি। তফসিল ঘোষণার আগেই ডিসি এসপিদের নিয়োগটা হয়েছে। সুতরাং এখানে নির্বাচন কমিশনকে দোষ দেওয়া যায় না। নির্বাচন কমিশনের সাথে আমরা এনগেজমেন্ট যাচ্ছি, তাদেরকে অভিযোগগুলো দিচ্ছি। দেখেন, যখন একজন সরকারি কর্মকর্তা, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আব্দুল্লাহ আল মিন্টুর নমিনেশন পেপার যখন অ্যাকসেপ্টেড হলো, পুলিশ কর্মকর্তা পিছন থেকে তালি দিচ্ছে। এরপরে আমরা শুনলাম যে কক্সবাজারে যেটা হয়েছে, এডিসি হামিদুর রহমান আজাদ ওনার মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে হাতে তালি দিয়েছে। এইগুলো তো আপনার যেটা হচ্ছে আমাদের দেশে, আমাদের রাজীব, আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন রাখি। দেখেন, এই যে এই সরকার, যেহেতু আপনারা এখন এনসিপির সাথে জোট করেছেন, সারা দেশে আমাদের যে উপদেষ্টারা আছে, এই উপদেষ্টাদের যারা এপিএস এবং ডিসি এসপি, তাদের যে এখানে অফিসগুলোতে যে ছাত্র প্রতিনিধিরা আছে, এরা সবাই এনসিপির, আবার এনসিপির থেকে যাওয়া বা অথবা এই যে জুলাই আন্দোলনের অংশ থেকে যাওয়া। তো তারা তো ওখানে বসেই আছে। তো তাহলে আপনি তাহলে এটাও তো একটা এক ধরনের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। উত্তর দিতে দেন। বদলিগুলা করেছে। আমরা স্পেসিফিক 4 জন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ দিয়েছিলাম, আমি তাদের নাম নিতে চাচ্ছি না, কিন্তু সেই সময় এই বিষয়টাকে ইগনোর করা হয়েছে। এবং সারা দেশে ডিসিদেরকে যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমি ছাত্র প্রতিনিধিদের কথা বলছি, আমি এপিএস দের কথা বলছি, আমি উপদেষ্টাদের কথা বলছি। এপিএস তো আর এই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছে না। এখানে তো এপিএসটা এখন গুরুত্বহীন। এখন যারা দায়িত্ব পালন করছে, তা উপদেষ্টাদের কাজকর্ম এখন অনেকটা রুটিন হয়ে গিয়েছে। এখন আপনার নির্বাচন পরিচালনা করবে ডিসি অফিসে এসপি অফিসে ছাত্র প্রতিনিধি আছে কিন্তু। আমাকে কথা বলতে দিচ্ছেন না। আচ্ছা মেডিসিন পরশ, আমরা আসলে আলাপটা থামাবো। তো এই জায়গাটার পর আরো কিছু টপিক আছে, আমি একটু শেষ করি। ব্যারিস্টার নাজিব মোমেন, আপনি শেষ করুন সংক্ষেপে। জি জি জি, আমি যেটা বলছি যে এখানে আমরা দেখছি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে হামিদুর রহমান আজাদ সাহেবের সাথে যেটা হয়েছে, জি এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক। আপনার ফ্যাসিবাদী আমলের একটা এটা যদি প্রপার সাজা হতো, তাহলে তো আপনি তার বাতিল করতে পারেন না। সেক্ষেত্রে এটা করা হয়েছে এবং এক্ষেত্রে একজন এডিসি হাতে তালি দিয়েছে। এটার অভিযোগগুলো আমরা ইলেকশন কমিশনকে দিয়েছি। আমরা এখন অপেক্ষায় আছি ইলেকশন কমিশন কি করেন। এক্ষেত্রে আমাদের যেটা কনসার্নের বিষয়, এটা জাতীয়রও কনসার্নের বিষয় আমি মনে করি, সেটা হলো আপনার 2008 সালের জাতির যে ট্রমাটা ছিল, এই ট্রমা কিন্তু বিএনপিরও আছে, আমাদেরও আছে। সেই 111-এর যেই কুশীলবরা ছিল, ব্যবসায়ী শ্রেণী, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, তারা যেভাবে উঠে পড়ে এখন লেগেছে একটা দলকে ক্ষমতায় যাওয়ার আগে আপনি আসলে চমৎকার করে ব্যাখ্যা করছেন। আমি একটু যদি আপনাকে থামাই, না কথা না বলতে দিলে তো আমাকে এখানে থেকে না হাতে বেশ কিছু আপনি এটা স্পষ্ট করেছেন আপনার জায়গা থেকে। না কথা তো স্পষ্ট হলো না, কথা শেষ করতে দেন। আচ্ছা শেষ করেন, খুব সংক্ষেপে শেষ করুন, কারণ একটা বিষয় জানা আছে। আমাকে আধা মিনিট কথা বলতে দেন। জি প্লিজ প্লিজ, লগ অফ করতে হবে, হ্যাঁ কথা তো বলতে দেন। জি, তারা যেভাবে উঠে পড়ে লেগেছে একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে ক্ষমতায় চলে গিয়েছে দেখানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে প্রশাসনও অনেকটা দেখা যাচ্ছে সেই দলকে ফেভার করছে। একটা দলের প্রধানকে আপনি যখন এসএসএফ এর নিরাপত্তা দিবেন, তখন অন্যান্য দলগুলোকে না দিবেন, সেক্ষেত্রে তো একটা মেসেজ তো ক্লিয়ার চলে যায়, সফট সিগন্যাল তো চলে যায় যে ওই দলটা ক্ষমতায় চলে গিয়েছে। আমাদের যেটা কনসার্ন, এই যে এই কুশীলবরা উঠে পড়ে লেগেছে 70% পপুলারিটি বিএনপিকে দেখানোর জন্য, অন্য দলের 19%, যেটা একেবারে বাস্তবতার সাথে কোনোভাবে যায় না। আমরা ছাত্র সংসদ ইলেকশনগুলোতে দেখলাম এইটার উল্টা চিত্র। এবং এইটার কারণে দেখা যাচ্ছে যে প্রশাসন এক ধরনের এক পেশে দলীয় একটা দলকে বেশি ফেভার করছে। যেই কনসার্নটা আমরা রেজ করেছি ইলেকশন কমিশনের কাছে, এবং আমরা আশায় আছি, দেখছি কি করে ইলেকশন কমিশন। কি বলেছে কিছু কি আশাবাদ দিয়েছে কমিশন? না হলে ইলেকশনের পরিবেশ থাকবে না। কমিশন কি আপনাদের কোনো আশাবাদ দিয়েছে আপনাদের এই অভিযোগের? কমিশন বলেছেন দেখবেন, আমরা দেখছি তারা কি করেন। আমাদের বিষয়ে যে আপিলগুলো হচ্ছে, এই আপিলগুলো শুরু হচ্ছে কালকের থেকে। বুঝতে পারছি। আমি এই আলাপের এই অংশটা শেষ করবো, কিন্তু যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে খণ্ড খণ্ড ভাবে সবকিছু একত্রে, আজিজুল বেরি হেলাল, আপনি যদি কোনো ব্যাখ্যা দেন, মানে আদৌ এমনটা হচ্ছে কিনা যে প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে? বারবার এই অভিযোগটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে করা হচ্ছে। ইলেকশন কমিশনের পর যে ব্রিফিংটা হয়েছে, সেখানেও আসলে জামাতের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল। জি দেখেন, একটা পারসেপশন তৈরি করা হচ্ছে
যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, কিন্তু আমরা যারা নির্বাচন করছি, নাজিব ভাইও নির্বাচন করছে, আমিও নির্বাচন করছি, আমরা আমাদের এলাকাগুলোতে আমি দেখছি যে জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রশাসনের ভিতরে আপনার দলবাজি থাকতেই পারে, এই দলবাজি আপনি এত তাড়াতাড়ি ভাঙতে পারবেন না। তবে আপনি লটারির মাধ্যমে পুলিশের এসপি নিয়োগ হয়েছে, কিন্তু লটারির মাধ্যমে কিন্তু ডিসি নিয়োগ হয়নি। এখন বক্তব্য হলো যে পারসেপশনটা তৈরি করা হচ্ছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, কারণ কি নির্বাচনকে কেউ কেউ আনসার্টেন করে তুলতে চায়। আপনি দেখেন যে এই গত 1 বছরে প্রায় 200টির উপরে হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো কারা হয়েছে? বিএনপি নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধারা, সাংবাদিকরা, ব্যবসায়ীরা। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারছি যে পরাজিত শক্তি যারা 24-এর গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে, তাদের একটা তাদের একটা পরিকল্পনা রয়েছে নির্বাচনকে আনসার্টেন করার জন্য। আবার দেখা যাচ্ছে যারা নির্বাচনে কনফার্ম ভরাডুবি হবে এমন একটা আশঙ্কায় তাদেরও কিন্তু আপনি সন্দেহের তালিকায় রাখতেই পারেন। কিন্তু আমার বক্তব্য সেটা হলো যে আমরা যা 24-এর গণঅভ্যুত্থান করেছিল, আমরা এই নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করি, বিতর্কিত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হবে। সুতরাং আমরা মনে করি যে যদি রাজনৈতিক কর্মীরা এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ করে, এই যে আপনার তাহলে এবং ভিজিলেন্ট যে টিমগুলো রয়েছে, তাহলে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচনে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড নেই, কারা এগুলো ক্ষতিগ্রস্ত করছে। আমি মনে করি প্রশাসনকে আরো চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। তবে যে বদলিগুলো হয়েছে এইগুলো কিন্তু করেছে প্রশাসন। আমি মনে করি যে ইসি, ইলেকশন কমিশন, তাদের ওয়ার্কফোর্স খুব কম। এই ইলেকশন কমিশনের আন্ডারে যদি প্রশাসনকে এবং ল এনফোর্সিং এজেন্সিকে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু অনেকটা আরো সুন্দর পরিবেশ তৈরি হবে। আপনার প্রশাসনকে পৃথক করে ইলেকশন কমিশনের আন্ডারে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। এবং এক্ষেত্রে ডক্টর আমানুল্লাহ যে কথাটা বলেছেন চমৎকার করে, এটা আসলে মোটা দাগে আমরা বলতে চাই যে এবার আসলে বিগত সময় নির্বাচনের যে ছবিগুলো আমরা দেখেছি, এবার সেটা হওয়ার সুযোগ খুব কম, কারণ তরুণরা অনেক রাজনীতি সচেতন, তাদের হাতে স্মার্টফোন এবং তারা আসলে সব জায়গায় নজরদারির মধ্যে রেখেছে। কোথাও কোনো অনিয়ম হলে সেটা আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যাই। কাজেই এই সমস্ত অভিযোগগুলো হয়তো আসবে এবং আসলেও সেগুলো সমাধানের একটা পথ আমরা হয়তো পাবো। অনেক ধন্যবাদ, আপনি তিনজনকে আমাকে সময়টা দিয়েছেন এবং আরো কথা হবে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পর। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, ফিরছি একটু পর। আগে জানিয়েছি আমাদের সঙ্গে অতিথিরা আছেন। একটা বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে দুটো ঘটনা ঘটেছে। প্রথমত আমরা দেখেছি আজকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে এবং সেখানে আসলে নকল করতে গিয়ে 52 জন আটক হয়েছেন, তাও ডিভাইস ব্যবহার করে, এবং সেটা মাত্র একটি জেলাতেই। পাশাপাশি শিক্ষক নিবন্ধনের জন্য তো সনদের প্রয়োজন, সেই সনদ ছাড়াই শিক্ষক দেদারসে নিয়োগ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নির্বিকার আছে, এমন একটা প্রতিবেদন আমার হাতে আছে। আমার সামনে অতিথিরাও আছেন, আমি এটা নিয়ে একটু মন্তব্য জেনে নিতে চাই। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনি যেহেতু চলে যাবেন, ছোট করে একটা মন্তব্যটা আপনার নিয়ে নেব। মানে একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিক্ষা, এবং আমরা দেখেছি একটা দেশ এগিয়ে যাওয়ার জন্য শিক্ষাটাকে এগিয়ে নিলে অন্তত 50% দেশ এগিয়ে যায়। আমরা যে শিক্ষকের কাছ থেকে শিখব, সেই শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে যদি এরকম জটিলতা থাকে, কি অপেক্ষা করছে আসলে? যেটা বললেন সেটার বিপরীতটাও কিন্তু ট্রু, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে এগিয়ে নিতে গেলে শিক্ষাকে এগিয়ে নিতে হবে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে কিন্তু জাতি ধ্বংসের দ্বারপথে পৌঁছে যাবে। আমরা যেটা দেখছি এটা অত্যন্ত দুঃখজনক, যে শিক্ষকরা এখানে নকল করছেন। এদেরকে যদি আবার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, আসলে যে লক্ষ্যে এনটিআরসি করা হয়েছিল এটা কতটুকু কার্যকর এটাও দেখতে হবে। লোকাল যেই ইউনিভার্সিটিগুলো তো না, স্কুল কলেজ মাদ্রাসার নিয়োগগুলো হয়, সেটা আমি কয়েকটা প্রতিষ্ঠানের স্কুল কলেজ এবং মাদ্রাসার চেয়ারম্যান, গভর্নিং বডির চেয়ারম্যান থাকার কারণে আমার বাস্তব যে অভিজ্ঞতা হয়েছে, এটা কিন্তু খুব একটা সুখকর না। আমাদের দেশের গোটা শিক্ষা ব্যবস্থা এটাকে ঢেলে সাজাতে হবে, এটা সময়ের দাবি। আমি বলবো যে এটা জাতিকে যদি আবার সেই লেভেলে আমাদেরকে নিয়ে যেতে হয়, তরুণ প্রজন্মকে যদি সেভাবে নৈতিক এবং জাগতিক উপকরণে সজ্জিত করে নেতৃত্বের আসনে নিয়ে আসতে হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একদম একদম, আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি এখানে একটু মেহেদী হাসান পলাশ আপনার কাছে আসতে চাই। মানে প্রথম কথা, এটা খবরটা বলতেই আমার খারাপ লাগছে আসলে, কারণ আমরা আসলে শিক্ষকদেরকে একটা আসনে রাখি, কিন্তু মুশকিল হচ্ছে যারা শিক্ষক পেশাটাকে পেশা হিসেবে নিচ্ছেন, মানে সেবা হিসেবে নিচ্ছেন না, এবং তারা আসলে সেই শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদার ভেতর থেকে হয়তো ওন করছে না, যে কারণেই হয়তো এই নকলের পথ
বেছে নিচ্ছেন, মানে আপনি অন্তত আপনার সাংবাদিকতার কেরিয়ার দিয়ে কি ধরনের ঝুঁকি দেখেন? দেখেন, আমরা আওয়ামী লীগের প্রথমবার আপনার মনে আছে নকলের মহামারী আমরা দেখেছি। তারপরে পরবর্তীকালে যখন আবার শেখ হাসিনা, তারও আগে যদি বলি তোফায়েল ক্যাডার, এই যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা জি। অটো পাস দিয়ে, এবং এই আসার পরে মানে শেখ হাসিনার রেজিমে অটো পাস, তারপরে আপনার এই যে বিশেষ গ্রেড দিয়ে পাশের সংখ্যা বাড়িয়ে দেখানো, তারপরে বঙ্গবন্ধুর নামে কলেজ হলে সেটাকে সরকারিকরণ করা, সেখানে অর্থাৎ দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করা, আবেদ আলী ক্যাডারের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়া হয়েছিল। আমাদের এর প্রধান কারণ ছিল আমাদের এখানে যাতে যোগ্য লোক তৈরি না হয় এবং প্রতিবেশী লোকদেরকে আমরা যেন এখানে কর্মসংস্থানের মাঠে নিয়ে আসি, সেটার লক্ষ্যে। আজকে যে শিক্ষকরা যে নকল সাপ্লাই দিচ্ছে, কারণ তারা নিজেরাও এইভাবেই পাশ করে এসছে, এবং এই যে দলীয় আমরা এখনো শিক্ষক বলতে পারি না তাদের, হ্যাঁ মানে চেষ্টা করছেন। হ্যাঁ, তারা এভাবে পাশ করে এসেছে। তাদের তো পড়াশোনাটা ওইভাবে তৈরি হয় নাই যে 25 পেয়েছে তাকে 33 দেওয়া হয়েছে, যে 40 পেয়েছে তাকে 50 গ্রেড উন্নয়নের জন্য, যে 75 পেয়েছে তাকে 80 করে দেওয়া হয়েছে। এই যে মানে খাতাটাকে সহজ করে দেখা, প্রশ্নটাকে সহজ করা, এবং এই যে 90% পাশের হার, তার ভিতরে 70% GPA 5, এই জিনিসগুলো তো আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং কতবার পরীক্ষা পদ্ধতিটাকে চেঞ্জ করা হয়েছে, বইটাকে মানে আমরা গোটা থেকে বলতে পারি গেল 15 বছরে যা যা অদূরদর্শী সিদ্ধান্ত হয়েছে তার একটা ফল আমরা পাঠ্যসূচিগুলোকে চেঞ্জ করে এই যে মানে হাতে কলমে শিক্ষার নামে ব্যাংলাপ এইগুলো শুরু হয়েছে না, একদম এই জায়গাগুলোতেই কিন্তু আসলে আমাদের মানে তারই প্রতিফল আজকে এই অবস্থাটা হচ্ছে। এবং আপনি মানে সবগুলো নিয়োগ পরীক্ষাতেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো দীর্ঘক্ষণ থাকতে পারলে ভালো হতো। একেবারে শেষের দিকে আমি একটু আজিজ বাড়ি হেলাল আপনার মন্তব্যটা নেব, তারপর ডক্টর আমানুল্লাহর কাছে এসে শেষ করব। ডক্টর আজিজ বাড়ি হেলাল, আপনার কাছে একটু ছোট করে একটু জানতে চাই। প্রথমত, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতাটা ভীষণ জরুরি, কারণ আগামী দিনের ছাত্ররা আসলে এখান থেকেই মানে দেশের সম্পদে পরিণত হবে। ছোট্ট একটা মতামত আপনার। পরীক্ষাগুলো স্বচ্ছতার মাধ্যমে হওয়া উচিত। আমরা উত্তরাধিকার সূত্রে যে ব্যবস্থা পেয়েছি সেটার দোহাই দিয়ে আপনি গত 1 বছরকে যদি জাস্টিফাই করেন, তাহলে কিন্তু এটা আমার মনে হয় ন্যায্য হবে না। সুতরাং আমাদের শিক্ষক, ভালো কথা হলো যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে ধরা পড়েছে, ডিভাইস ধরা পড়েছে, নকল ধরা পড়েছে, আবার দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অর্থাৎ এগুলো আগেও ছিল, তার মানে এই না যে এখন থাকবে। এইসব বিষয়ে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার সাথে সংক্রান্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আরো সচেতন হতে হবে। এটা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে গত 1 বছরে এটা ঠিক করতে পারবেন না, এইটা ঠিক না। ভালো কথা হলো যে ধরা পড়েছে, এবং আর যেগুলো ধরা পড়েনি তারা শিক্ষক হলে কি হবে, এটা একটা এই কনসার্নটা থেকে যায়। তবে আমার দৃঢ় বিশ্বাস একটি রাজনৈতিক সরকার, একটি শক্তিশালী সরকার হলে তখন আমরা আরো বেশি আমরা হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবো। অনেক ধন্যবাদ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এস.এম. আমানুল্লাহ আপনার কাছে আসতে চাই, কারণ শিক্ষা নিয়েই আপনার কাজ। ছোট করে একটা বিষয় আপনার কাছে জানবো, এনটিআরসি যে আইন এবং একই সঙ্গে এমপিওর যে নীতিমালা রয়েছে, আপনার মনে হয় কিনা এই দুটো জায়গায় কোনো গলদ আছে? অনেকে তো সেই শঙ্কাটা প্রকাশ করে। না, অনেক ধরনের গলদ আছে নাকি, এটা সংক্ষেপে আলোচনা করার বিষয় না, এটা অনেক কমপ্লিকেটেড এবং ক্রিটিক্যাল একটা বিষয়। এটা নিয়ে একটা আলাদা এপিসোড করা দরকার, কারণ আমি বিশ্বের 2য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় রান করছি এখন। এখানে আমাদের অধীনে 2500 শিক্ষা প্রতিষ্ঠান, 40 লক্ষ শিক্ষার্থী। নকল কাকে বলে, কি কত প্রকার, কি এগুলো এখন আমাদেরকে জিজ্ঞাসা করেন। এখানে গুড গভর্নেন্সের অভাব কোন জায়গাটাতে রয়েছে, কি হয়েছে, কিভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এদেশের, সেই প্রশ্নগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা বলবো। এটা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা মন্ত্রণালয়কে দোষ দিয়ে লাভ নেই। এখানে একটা মানে জাতিগতভাবে একটা দোষ নেমে গেছে শিক্ষা ব্যবস্থায়, এটারই একটা রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছেন আপনার। এই যে এটা আমি একদম মোটেও আশ্চর্যিত হই নাই, প্রতিনিয়ত আমি এই প্রবলেমগুলো ফেস করছি। এখন এখানে ভিতরে যে কাজগুলো আছে সেটা হলো একটা পলিসি লেভেলে কাজ করতে হবে। এমপিও নীতিমালা যে পরিবর্তন করা দরকার ছিল, সেখানে আমরা কিছুটা ইনপুট দিয়েছি, দিয়ে নতুন এমপিও নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে। এনটিআরসি তে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো নিয়ে কাজ করা হবে। এখন যে এনটিআরসি চলছে, এইভাবে এনটিআরসি চলতে পারে না।
এখন যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে, সেভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। 2015 সালের পরে এনটিআরসির নিবন্ধন ছাড়া আপনার শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক। তার আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আপনার লোকাল ডিসকোর্স এত শক্তিশালী এবং গভর্নিং বডিগুলো এত শক্তিশালী, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় পার্ট টাইম শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, বিভিন্ন কানেকশনে প্রথমে কলেজে এন্ট্রি দেওয়া, তারপরে আস্তে 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 তাকে রেগুলারাইজ করা, আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করা, এগুলো অনেক কমপ্লিকেটেড বিষয়। আসলে আপনার সঙ্গে আজকে এই প্রশ্নটা না তুললে আমরা আইডিয়াও পেতাম না যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে, হ্যাঁ। বর্তমানে এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আমরা গত 1-1.5 বছরে, ধরেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি, জি। জাতীয় বিশ্ববিদ্যালয় তো দেশের উচ্চশিক্ষার 70% নিয়ন্ত্রণ করে। একটা বিশ্ববিদ্যালয় দেশের 70% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। এই মডেলটাই তো ঠিক না। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা বেশ প্রায় 25-26টা সংস্কার আমরা এর ভিতরে করতে পেরেছি, কিন্তু দরকার হয়তো করা অনেকগুলা সংস্কার, শতাধিক সংস্কার করা দরকার। সেই জায়গাগুলোতে হাত দিচ্ছি। এখন যে সমস্যাটা এই মুহূর্তে পোহাচ্ছি সেটা হলো একটা পলিটিক্যাল ফোর্স, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তার একটা কমিটমেন্ট থাকবে, তার কাছ থেকে পলিসি আদায় করা যাবে। একদম একদম তার কাছ থেকে আপনার কাছে বিভিন্ন অনেক decision ধন্যবাদ আদায় ডক্টর করা এস এম যাবে। আমানুল্লাহ। হাতে সময় থেকে আরেকটা দীর্ঘ করতাম, কিন্তু আপনাকে কথা দিচ্ছি যে সামনের কোনো আয়োজনে শুধুমাত্র এই টপিকটি নিয়ে একটু দীর্ঘক্ষণ আমরা কথা বলতে চাই, এবং বোধ করি সেদিনও আপনাকে আমরা পাবো এবং মূল্যবান পরামর্শগুলো জানার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে ৭১ জানালের আয়োজনে। আগামীকাল আবার দেখা হবে, আমাদের সঙ্গে থাকবে।